যে চাকরি বাতিল, আমাদের প্রশ্নটা হচ্ছে কি, যে শিক্ষা ব্যবস্থায় যে ব্যাপক দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার যে বেহাল অবস্থাটা, এটা কি আপামর সাধারণ মানুষের মনে সত্যি প্রভাব ফেলছে? মানে এটা নিয়ে কি সত্যি মানুষের কিছু যায় আসে? ভোট বাক্সে কি এটার কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারে এটার ফলে? প্রথম প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের যায় আসে বলেই তো আপনি নিশ্চয়ই সাক্ষাৎকারটি করতে এসেছেন, নাহলে আসতেন না। অর্থাৎ এই যে আমাদের কথাবার্তা হবে সেগুলো যে মানুষ শুনবেন মনে করছেন বলেই, তার মানে মানুষ অত্যন্ত সচেতন। এবং দ্বিতীয় হচ্ছে যে কোনো একটি গণতান্ত্রিক প্রেক্ষিতে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে যে রাষ্ট্র বলে যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ধরুন আজকে কোনো একটি খুব নামকরা বেসরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ হবে, সেখানে তো কোনো অসুবিধেই নেই। তাদের যাকে পছন্দ হবে, অঙ্কে যিনি 13 পেয়েছেন তাকেও তিনি অঙ্কের মাস্টারমশাই বা দিদিমণি করতে পারেন। কিন্তু চাকরিটা যখন সরকারি হয় তখন কিন্তু অঙ্কে 13-র চেয়ে যদি 33 বেশি হয় তখন সেই 33কে সেই চাকরিটা দিতে হয়। এবং যে মূল গণ্ডগোলটা হয়েছে সেটা হচ্ছে যে বহুদিন আগের থেকে, অর্থাৎ এই সমস্ত আমাদের দেশের যে প্রাচীন ইতিহাস, যেখানে অঙ্ক গোনা, তার যে অঙ্কের যে সংখ্যা, সেখানে আমরা জানতাম 1-এর চেয়ে 2 বেশি, 2-এর থেকে 3 বেশি। হঠাৎ করে এই প্রথম তৃণমূল সরকারের আমলেই প্রথম দেখা গেল যে 73-51-র চেয়ে কম বা 0-57-র চেয়ে বেশি। অর্থাৎ এই যে নতুন একটা আর্যভট্টের ব্যবস্থা সৃষ্টি করলেন তৃণমূল কংগ্রেস সরকার, এই জায়গাটায় দাঁড়িয়েই সাধারণ মানুষ বুঝতে পারলেন যে আর্যভট্ট যা বলে গেছিলেন তৃণমূলের নেতা নেত্রীরা সেই কথাটা বলছেন না। ফলে সেই জায়গাটাই সমস্যা হলো, সাধারণ মানুষ বুঝতে পারলেন। এবং আগের যে বামপন্থী আমল বা এইসব সময় যে স্বজন পোষণের অভিযোগ বারবার উঠেছে, যে চিরকুটে চাকরি, চেনা মানুষ, সেখানে বামপন্থী নেতারা প্রত্যেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন, এই জিনিসটা কিন্তু খুব একটা ঘটেনি বলেই মানুষের ধারণা। তৃণমূল কংগ্রেসের যে যুক্তি সেটা হচ্ছে আগে এত মিডিয়া ছিল না, ফলে এগুলো জানা যায়নি। কিন্তু ঘটনাটা সম্ভবত সেটা নয়। এই প্রথম একটি রাজনৈতিক দলের যারা যুক্ত আছেন তারা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিলেন এই চাকরি দেওয়া সংক্রান্ত বিষয়, এই যে অভিযোগটা। এবার দেখুন, এর তো কোনো প্রমাণ নেই। ফলে যতক্ষণ না প্রমাণ হবে, যতক্ষণ শেষ রায় ঘোষিত হবে, ততক্ষণ কিছু নেতামন্ত্রী জেলে থাকবেন, এই আলোচনা চলবে, কিন্তু সমস্যার সমাধান হবে না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে দুটি প্রশ্ন। এক হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণ এটা নিয়ে চিন্তিত কিনা, শুধু পশ্চিমবঙ্গের কেন, বিশ্বজুড়ে আপামর বাঙালি চিন্তিত। কারণ বাঙালির তো ব্যবসা বিশেষ ছিল না, শিক্ষাটুকুই ছিল, সেই জায়গাটা পুরো গুলিয়ে গেছে। এবং দুই হচ্ছে যে ভোট বাক্সে কী এর প্রভাব পড়বে, ভোট বাক্সে দুর্নীতি প্রভাব ফেলবে কি ফেলবে না, এরকম ঘটনা ভারতের রাজনীতি অনেক রকমভাবে একে দেখেছে। যেমন রাজীব গান্ধীর ক্ষেত্রে, বোফোর্সের ক্ষেত্রে এই দুর্নীতির যে আলোচনা, সেই জায়গায় দাঁড়িয়ে রাজীব গান্ধী হেরে গেছিলেন, কংগ্রেস হেরে গেছিল। আবার 2016 সালে যখন সারদা নারদা আলোচনা হচ্ছে তখন তৃণমূল কংগ্রেস ভোটে হারেনি। ফলে দুর্নীতির যে অভিযোগ, সেই অভিযোগ থাকলেই ভোটে জেতা বা হারা নির্দিষ্ট হবে এমনটা নয়। তবে গোটা বিষয়টি যে প্রভাব ফেলবে এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রভাব ফেলবে মানে ধরুন এই দুর্নীতি চাকরি সংক্রান্ত তাই নিয়ে কিছুদিন পরেও লোকসভা নির্বাচনে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার করার জন্যে সেই সুবিধায় প্রচুর ভোট পেয়ে গেল। এবার তারা ভোট পেলেন, আসন পেলেন এবং এসে বললেন যে দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের বিপুলভাবে সমর্থন করেছে, তার মানে তারা এই চাকরি দুর্নীতির ব্যাপারে আমাদের ওপর বিরক্ত নন। এই ধরনের যুক্তি তৃণমূল কংগ্রেসের নেতারা দিতেই পারেন যদি তারা লোকসভায় ধরুন 30টা আসন পেয়ে গেলেন। কিন্তু আদতে কথাটা তা নয়। যদি সত্যিকারের অ্যানালিসিস করা যায় তখন দেখা যাবে যে পশ্চিমবঙ্গের নিম্নবিত্ত মানুষ তাকে হয়তো 500টা 1000 টাকা করার জন্যই ভোট দিয়েছেন, আর তৃণমূল কংগ্রেসের মানে শাসক দলের নেতারা সেটাকে ব্যবহার করছেন এই বলে যে বাংলার মানুষ মনে করছে আমরা দুর্নীতিগ্রস্ত নই, সেই জন্যই আমাদের ভোট দিয়েছে। তবে আমি এই প্রসঙ্গেই আসছিলাম। আমরা জানি যে এই যে চাকরি দুর্নীতির তদন্ত বেশ বহুদিন ধরেই চলছে, কিন্তু তার মাঝে একটা ভোটের মরশুমে এইভাবে এত হাজার জনের চাকরি বাতিল, আমি এটাই বলছিলাম যে ভোট বাক্সে প্রভাব ফেলবে কি না, এই প্রশ্নটা কেন উঠছে? কারণ একদিকে যেমন অবশ্যই দুর্নীতির প্রসঙ্গ যেমন উঠছে, অন্যদিকে আমরা যা দেখছি এত জনমুখী প্রকল্প বলেই দাবি করে থাকে তৃণমূল, এত প্রকল্প, তো কে বাজিমাত করবে ভোটের মরশুমে, এই একটা প্রশ্ন উঠেই যায়। সে তো ভোটের ফল দেখলে বুঝতে পারবেন। প্রশান্ত কিশোরের মতন লোক আগের থেকে যেমন ভবিষ্যৎ দ্রষ্টা আর কি, তারা দেখতে পারেন, তাদের কাছে তথ্য আছে, তারা সমীক্ষা করেন। আমাদের তো দেখতে পারা সম্ভব না। ফলে আমাদের অপেক্ষা করতে হবে যখন নির্বাচনটা শেষ হবে, তারপর কারা কত আসন পেলেন। যদি তৃণমূল কংগ্রেস প্রচুর আসন পায় তখন আমরা বলবো যে জনমুখী যে প্রকল্পগুলো সেগুলো বেশি ভালোভাবে কাজ করেছে, দুর্নীতি প্রভাব ফেলেনি নিম্নবিত্ত মানুষের মধ্যে। তাদের ফল যদি খারাপ হয় তখন আমরা বলবো যে না, এই দুর্নীতির বিষয়টি একেবারে সমাজের নিম্নবিত্ত পর্যন্ত মানুষের কাছে
কাছে প্রশ্ন তুলে দিয়েছে, যে কারণে তারা 500-র বদলে 1000 টাকা পেলেও, স্বাস্থ্যসাথী পেলেও তারা অখুশি হয়েছেন। তৃণমূল কংগ্রেসের এই ধরনের শিক্ষা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠছে সেই বিষয়ে, তাই তারা ভোট দেননি। আর রাজনৈতিক নেতারা তাদের অপেক্ষা করে থাকতে হবে যতক্ষণ না ভোট বাক্স খোলা হচ্ছে। এবং সোহেমবাবু, একটা বিষয় আমরা দেখছি এই ভোটের সময় একটা বোঝানোর বিষয় তো থাকে, যে এই যে মমতা ব্যানার্জি বারবার বলছেন যে আমি চাকরিহারাদের পাশে রয়েছি, রায়কে বেআইনি বলছে, কোথাও গিয়ে তো আদালতের বিরুদ্ধে উস্কে দেওয়া একটা মানুষকে এবং যারা চাকরি গিয়েছে। আজকের ঘটনা আমরা যদি বলি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমরা জানি এই যে দুর্নীতির বিরুদ্ধে তিনি আদালতে তিনি মামলা লড়ছেন। 2014-র যে প্রাইমারি টেট, সেই প্রাইমারি টেটের আজকে মামলা ছিল এবং সেখানে তিনি সওয়াল করেন। তারপরে যখন তিনি বেরিয়ে আসেন, তাকে এরকম যারা এরকম এই 2014-র যে ওএমআর শিট যে বিকৃত করে এরকম বিতর্কিত চাকরির যারা রয়েছে তারা ঘিরে ধরেন এবং স্লোগান দেন। তো এখানে একটা প্রশ্ন উঠছে, এই যে বোঝানোর ক্ষেত্রে কোথাও গিয়ে কি তাহলে তৃণমূল কি সক্ষম হচ্ছে যে আসলে ভুলটা সরকারের নয়, এই ভুলটা আদালতের, বা যারা মামলা করছেন, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, ভুলটা তাদের? অত্যন্ত সৎ একজন মানুষ পাওয়া যাবে তৃণমূল, বিজেপি, সিপিআইএম বা কংগ্রেসে, যারা নিজের জীবনে অত্যন্ত সৎ, দুর্নীতিমুক্ত এবং 4টি রাজনৈতিক দলে আছেন। ফলে মানুষের যে রাজনৈতিক ভাবনা বা কোনো একটি বিষয় নিয়ে ভাবনা, এটা তো অঙ্ক নয়। সুতরাং কিছু মানুষ একটা সময়ের মধ্যে কিছু মনে করছেন, তাদের সেই মনে করাটাকে অসম্মান করারও যেমন কোনো কারণ নেই, কিন্তু কিছু মনে করার ক্ষেত্রে অসুবিধে থাকতে পারে। যেমন এই যে শিক্ষা সংক্রান্ত যে গোলমালটা হয়েছে, এই গোলমালটা তো সিপিএমের কোনো লোক গিয়ে করেনি, এই গোলমালটা তো বিজেপির কোনো লোক গিয়ে করেনি, এই গোলমালটা তো কংগ্রেসের কোনো লোক গিয়ে করেনি। এমন হতে পারে সিপিএম, কংগ্রেস বা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ঢুকেছেন কোনো এক সময়, তারা তৃণমূল কংগ্রেসের হয়ে করেছেন। ফলে রাজ্য সরকার এই বিষয়টির দায়িত্ব অস্বীকার করতে পারে না এবং ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস। ফলে কেউ গিয়ে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে কিছু বললেন, তাতে কিছুই নির্ধারিত হয় না। তারা মনে করেছেন, তাদের একটা ক্ষোভ থাকতে পারে, হতাশা থাকতে পারে, সেই জায়গার থেকে তারা স্লোগান দিয়েছেন। এক রাজনৈতিক দলের কর্মীরা অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে সবসময় স্লোগান দেন, তাই দিয়ে সত্য মিথ্যে যাচাই হয় না। সত্য মিথ্যে যাচাই করা সাধারণত সমাজবিজ্ঞানের ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে শক্ত। সেই কারণেই আইন আদালত আছে, তারা মোটের ওপর একটি আঙ্কিক যে উপায়, সেই উপায়ে চেষ্টা করেন বোঝার। যেমন রায়কে এক্সিকিউটেবল হতে হয়। সত্যি তো সুপ্রিম কোর্টের যে রায়টা কালকে এসেছে, যে এই মুহূর্তে যদি সিবিআই তদন্ত সব নেতামন্ত্রীদের বিরুদ্ধে হয়, সবাই যদি এই সময় গারদে চলে যান, তাহলে এই সময় ভোটের মধ্যে পশ্চিমবঙ্গে একটা ক্যাওস সৃষ্টি হবে। ফলে সুপ্রিম কোর্ট অত্যন্ত দায়িত্বপূর্ণ একটা রায় দিয়েছেন। ফলে সাধারণভাবে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের এবং সারা পৃথিবীর মানুষ জানেন যে রাজনৈতিক নেতাদের চেয়ে আইন ব্যবস্থা, আদালত, এটা এখনও বেশি বিশ্বাসযোগ্য মোটের ওপর যে দেশগুলিতে গণতন্ত্র আছে। সুতরাং বিকাশবাবুও তো কোর্টেরই অফিসার, উকিল বা যারা আইনজীবী তারাও কিন্তু কোর্টের অফিসার। ফলে তিনি যখন কোর্টে কথা বলছেন, দুই রাজনৈতিক দলের নেতা দুই মঞ্চর থেকে একে অপরের দিকে যে কথাগুলো বলছেন, কেউ কাউকে গদ্দার বলছেন, কেউ কাউকে ঢোঁড়াসাপ বলছেন, তার মধ্যে যে নিয়মানুবর্তিতা আছে তার থেকে অনেক বেশি নিয়মানুবর্তিতা কোর্টের কথাবার্তায়। ফলে কোর্টের কথাবার্তাকে, সেখানেও দ্বন্দ্ব আছে, দু ধরনের কথা আছে, কিন্তু সেই কথাবার্তাগুলোকে দেশের সাধারণ মানুষ, রাজ্যের সাধারণ মানুষ অনেক গুরুত্ব দেওয়া উচিত। কেউ একজন বিকাশবাবুর বিরুদ্ধে বা কয়েকজন মানুষ তাদের হতাশা থেকে, ক্ষোভ থেকে আন্দোলন করলেন, কিছু কথা বললেন, সেই অধিকার তাদের আছে। কেউ চিৎকার চেঁচামেচি করতেই পারেন কারুর বিরুদ্ধে। চাকরি খেয়ে নিচ্ছেন বিকাশ ভট্টাচার্য। হ্যাঁ, আজকে যখন একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিকাশবাবু আদালতে গিয়ে কথা বলছেন, সেই জায়গায় সেই মানুষগুলির এটা মনে হয়েছে। সেই মনে হওয়াটা ভুল কি ঠিক, সেই দ্বন্দ্বে না গিয়ে বলতে হবে তারা এই মুহূর্তে এটা বিশ্বাস করছেন। যেমন আমাদের দেশে আয়ুর্বেদিক ওষুধ নিয়ে অনেক কথা হয়, অনেকে আয়ুর্বেদিক ওষুধকে বিশ্বাস করেন, আবার অ্যালোপ্যাথিক ডাক্তাররা মনে করেন তার মধ্যে বিজ্ঞান নেই। যেমন অনেকেই মনে করেন, যেমন আজকে যারা কেন্দ্রের শাসক দল বিজেপি মনে করেন যে হয়তো রামায়ণের আমলে আমাদের দেশে এরোপ্লেন চলতো, রাইট ব্রাদার্স আবিষ্কার করেনি। সেই মনে করাটা হয়তো ভুল হতে পারে, কিন্তু কেউ যদি বিশ্বাস করেন না রামায়ণের সময় আমাদের দেশে সত্যিকারের এরোপ্লেন চলতো, তাহলে তো তাকে গলা টিপে মেরে ফেলা যাবে না। তার কথাটা তো মানতে হবে যে তিনি বলেছেন, ঠিক আছে আমরা শুনলাম, সেটা সত্য নয়, কিন্তু তার মুখ বন্ধ করে দেওয়া যাবে না। ফলে যারা বিকাশবাবুর বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, সেই ক্ষোভ প্রকাশ যদি খুব ভালোভাবে না হয় সেটা খুবই দুঃখের, কিন্তু মানুষের ক্ষোভকেও চেপে রেখে দেওয়া যায় না। তারা তাদের মতন করে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে আমার মনে হয় কিন্তু আপামর পশ্চিমবঙ্গের মানুষ বিকাশবাবুর ওপর বেশি চটে আছেন
আর এই তৃণমূল কংগ্রেস সরকারের ওপর চোটে নেই, এই ধরনের প্রচার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সাধারণ মানুষ বিশ্বাস করেন, তাহলে বুঝতে হবে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় মাপের নেত্রী, যিনি তার ভাবনাটা মানুষের মধ্যে অনেক ভালোভাবে পৌঁছে দিতে পারেন। হ্যাঁ, সত্যিই তো বিকাশ ভট্টাচার্যের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অনেক বড়, অনেক নাম করা নেত্রী, তিনি হয়তো বোঝাতে পারছেন। যত বেশি মানুষ বুঝবেন, তারা যদি মনে করেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার বা মন্ত্রিসভার কোনো দোষ নেই চাকরি দুর্নীতিতে, দোষটা শুধুমাত্র বিকাশ ভট্টাচার্যের, শুভেন্দু অধিকারীর, অধীর চৌধুরীর, রাহুল গান্ধীর, নরেন্দ্র মোদীর, তাহলে তিনি যদি মনে করাতে পারেন তিনি ভোটে জিতবেন। কিন্তু আমার মনে হয় যদি তৃণমূল কংগ্রেস এবার ভোট পায়, তৃণমূল কংগ্রেস কিন্তু এই বোঝানোর জন্য ভোট পাবে না, তারা জনমুখী কাজ, গরিব মানুষের জন্য যে কাজগুলো করেছেন তার জন্যেই ভোট পাবেন। এবং তারা যদি ভোট না পান, তাহলে ভোট না পাওয়ার কারণটা হবে এই দুর্নীতি সংক্রান্ত অভিযোগ। অবশ্যই বারবার যে বিধিসম্মত সতর্কীকরণ করতে হবে, আমরা কিন্তু আলোচনা করছি, কোর্টের শেষ রায় এখনও ঘোষিত হয়নি। ফলে এখনই কিন্তু রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আমি চোর চোর বলে দিলাম, এটার মধ্যে রাজনৈতিক প্রচার আছে, কিন্তু এর মধ্যে যুক্তিপূর্ণ আলোচনা নেই। কোর্টে বারবার করে প্রমাণিত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই ঘটনাগুলো ঘটিয়েছে, তারা এর সঙ্গে যুক্ত। কিন্তু বিকাশ ভট্টাচার্যকে গিয়ে আমি হই হই করে গালাগালি দিলাম বা তৃণমূলের দিকে চোর চোর বলে চিৎকার করলাম, এর মাধ্যমে সমস্যার সমাধান হবে না। মানুষকে গভীরভাবে বিষয়টি বুঝতে হবে। অন্যকে গালাগালি দেওয়া, অন্যকে চিৎকার করার মধ্যে দিয়ে সত্যে পৌঁছানো খুব শক্ত। সত্যে পৌঁছানোর জন্যে অঙ্ক লাগে, বিজ্ঞান লাগে, নিয়ম নীতি লাগে। অর্থাৎ আজকে ধরুন যাদের চাকরিগুলো গেছে, যারা চাকরিগুলো পাবেন, এর সমাধান করার জন্যে কিন্তু রাশি বৈজ্ঞানিক বা পরিসংখ্যান ভিত্তিক অনেক নিয়ম আছে, যার ভিত্তিতে অনেকটা কিছু স্থির করা যায়। তার মানে কি, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস চোর চোর নয়, এই যে চিৎকারটা চলছে, এর মধ্যে আমাদের যে শিক্ষা দীক্ষা, সেইখানে যে শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, যেমন জওহরলাল নেহেরু এসে প্রশান্ত চন্দ্র মহলানবিশের সঙ্গে কথা বলতেন বা ইন্দিরা গান্ধী সতীশ ধাওয়ানের সঙ্গে কথা বলতেন। আমাদের দেশের যেটা সমস্যা হচ্ছে, বুদ্ধিজীবী মানুষ বা শিক্ষিত মানুষ, তারা এই চোর কি চোর নয় এই স্লোগানের মধ্যে নিজেদের গুলিয়ে ফেলছেন। তার ফলে কি হচ্ছে, সামনের দিনে সত্যিকারের যে জায়গাটা, সেই জায়গাটা যে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে বা তৃণমূল কংগ্রেসকে কেউ চারটি চোর বলে দিলেন, এর মাধ্যমে সমাধান হবে না। সমাধান হবে শিক্ষিত মানুষ, তাদের বুঝতে হবে, সরকারকে কমিটি করতে হবে, তার মাধ্যমে সঠিক রাশি বৈজ্ঞানিক নিয়ম দিয়ে করতে হবে। একটা উদাহরণ আপনাকে দিই, এই যখন কোভিডের সময় যখন পরীক্ষা করা যায়নি, তখন আইসিএসসি, আইএসসি বোর্ড কিন্তু তাদের ছাত্রদের আগের নম্বর দেখে তাদের একটা নম্বর দিয়েছে। সেই নম্বরটা মোটের ওপর যুক্তিপূর্ণ, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিলে সেই নম্বর পেতেন এমন তো নয়, কিন্তু মানুষ সেটাকে মেনে নিয়েছেন, তার বিরুদ্ধে কেস হয়নি। ফলে একই রকমভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার শিক্ষা যৌথ তালিকায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বিজেপিও এই যে ঘটনাগুলি, এগুলোকে কতটা ব্যবহার করতে চাইছে যাতে ভোটে তার প্রভাব পড়ে। সমাধানের দিকে কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার কিন্তু বিজেপি আর তৃণমূল নয়। সেখানকার শিক্ষিত মানুষ, সেখানকার কোর্টের মানুষ, সেখানকার আইএএস, সেখানে যারা বিজ্ঞান জানেন, যারা রাশিবিজ্ঞান জানেন, এরকম প্রচুর মানুষ আছেন, তাদেরকে বসিয়ে কাজ করার জন্যে যে সামনের দিকের ভাবনা, এই ভাবনাটাই যখন দেশ নেতাদের থাকে, সেই কারণেই তো জওহরলাল নেহেরু, সেই কারণেই বিধান রায়। ফলে এই জায়গাটা বুঝতে হবে যে আপামর ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে মানুষের যে ভাবনা চিন্তাগুলো, সেগুলো স্লোগান সর্বস্ব হয়ে যাচ্ছে। মানুষকে গোনা হচ্ছে মানুষের ভোট দিয়ে, কে কাকে ভোট দেবেন, কে কত আসন পাবেন। আদতে দেশের উন্নয়নের কথা, যেটা একমাত্র শিক্ষিত মানুষরাই করতে পারেন। শিক্ষিত মানে কিন্তু শুধু ডিগ্রি পাওয়া নয়, শিক্ষিত মানে যার সেই ডোমেইনে নলেজ আছে, সেই ধরনের মানুষকে ব্যবহার করে এর সমাধান করতে হবে, যেদিকে এই মুহূর্তে আমরা কাউকে দেখতে পাচ্ছি না। ফলে আমাদের সবচেয়ে বড় বিশ্বাস থাকবে শুধুমাত্র কোর্টের ওপর, যেখানে একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে আলোচনাটা চলছে। বাবু, প্রসঙ্গক্রমে একটা প্রশ্ন আমার মনে উঠছে। আপনি কথায় কথায় বলছিলেন যে এই যে একে অপরকে গদ্দার বা ঢোড়াসাপ বলা, এই যে আমরা দেখছি এখন রাজনীতিতে এই সকল শব্দের প্রয়োগ, কোথাও গিয়ে কি রাজনৈতিক সৌজন্যটা হারিয়ে যাচ্ছে রাজনীতি থেকে? এইটা আপনাকে বুঝতে হবে যে ধরুন আপনি বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া করছেন বা পাড়ার বন্ধুরা নিজেদের মধ্যে ঝগড়া করছেন, এর একটা ভাষা আছে। আমরা যখন আড্ডা মারি আমার বন্ধুদের সঙ্গে, তখন তো আমরা খারাপ কথা ব্যবহার করি। আর একটা হচ্ছে যে আপনি মঞ্চে দাঁড়িয়ে কোন ভাষাটা ব্যবহার করছেন। এখন রাজনৈতিক
রাজনৈতিক নেতাদের যদি বা নেত্রীদের যদি সেই সচেতনতা না থাকে যে মঞ্চে দাঁড়িয়ে তারা 4 অক্ষরের বুদ্ধিজীবী বলবেন বা 2 অক্ষরের কোনো একটা শব্দ বলবেন, এই কথাগুলো তারা যদি বলেন আর মানুষ যদি শুনে তাদের ভালোও লাগে, সত্যিই তো এই ধরনের 2-4টে 5 ফোড়ন যখন রান্নায় ছড়িয়ে দেওয়া হয় শুনতে খুব একটা খারাপ লাগে না। ফলে একটা দেশ, এখন আপনি রবীন্দ্রনাথের লেখা পড়বেন না কোনো একটা উল্টোপাল্টা বই পড়বেন, সে তো মানুষকে স্থির করতে হবে। এবং মানুষ যেদিকে যাবেন, টেলিভিশন চ্যানেল, এই যে ইউটিউব, এই যে মিডিয়া, সেখানে আপনি মানুষকে যেটা বেশি খাওয়াবেন, আপনিও তো নিশ্চয়ই আপনি যখন সাক্ষাৎকার নিতে যান সেই সাক্ষাৎকারে বেশি উত্তেজনা, দুজনের মধ্যে ঝগড়া, সেটা থাকলে বেশি দেখানোর চেষ্টা করেন। ফলে এর একটা বাজার আছে, সেই বাজারের জায়গায় রাজনৈতিক নেতারা বুঝতে পারছেন হয়তো যে খারাপ কথা বললে বা এই ধরনের 2-4টে শব্দ ছড়িয়ে দিলে মানুষ বেশ খুশি হচ্ছে, তাদের ভোট দরকার, তারা সেটাই করছেন। কিন্তু এর মাধ্যমে ভাষার উন্নতি, সেই কারণেই তো আপনি রাজনৈতিক নেতা নেত্রীদের লেখা যে কবিতা, তাকে যদি রবীন্দ্রনাথ বা জীবনানন্দের কবিতার সঙ্গে মেলান তাহলে আপনি দেখবেন যে কতটা পার্থক্য। এখন মানুষ কি খেতে চাইছে সেইটা মানুষ বাড়িতে হালকা ঠান্ডা ডাল ভাত রান্না করে খেতে চাইছে না রাস্তার ধারে গিয়ে একেবারে অস্বাস্থ্যকর বিরিয়ানি খেতে চাইছে, এটা মানুষকে ঠিক করতে হবে। ফলে এটা মানুষের যদি সেটা ভালো লাগে, তাদের যে কথাগুলো সেগুলো যদি বেশি ভোট এনে দেয়, রাজনৈতিক নেতা নেত্রীরা সেই ভাষাতেই কথা বলবেন যেটা আমরা বন্ধু বান্ধবের সঙ্গে করি, বাড়ির ঝগড়ার সময় করি, সেটা করবেন এবং তারা বেশি ভোট পাবেন যদি তারা বোঝেন। তাদের যদি কোনো একটা সংস্থা, প্রশান্ত কিশোর যদি তাদের শিখিয়ে দেন স্ট্যাটিস্টিক্স করে, যে দেখুন আপনি যদি মাঝে মাঝে 2-1টি খারাপ কথা বলেন 7 দিন অন্তর বা 15 দিন অন্তর, একজন আর একজনকে খুব সাংঘাতিকভাবে আক্রমণ করেন, তাহলে আপনাদের ভোট বাড়বে। তারাই সেটা করবেন, কারণ তাদের তো আপাতত লোকসভা নির্বাচনে ভোট দরকার, তারা তো আপাতত দেশ বা রাজ্যের উন্নয়ন নিয়ে ভাবছেন না, ভোটটা নিয়ে ভাবছেন। সেদিক দিয়ে তারা ঠিকই করছেন বলে আমার ধারণা। অর্থাৎ কোথাও গিয়ে মানুষকে উত্তেজনার মধ্যে রেখে মূল যে সমস্যাগুলো সেইগুলো থেকে একটা চোখ সরিয়ে দেওয়া, এটাই তো একদম মানে রাজনীতি তো এটা একদম খুব সহজ নিয়ম। এটা খুব একটা সুন্দর কথা আছে, হয়তো একটু অশালীন, সেটা হচ্ছে একটা মানুষ হয়তো ধুতি পরে দৌড়চ্ছে খাবারের জন্যে, এবার সেই মানুষটার ধুতির কোঁচাটা যদি খুলে দেওয়া যায় তখন সেই মানুষটি তখন ধুতির কোঁচাটা আগে সামলাতে যান খাবারটার কথা ভুলে গিয়ে। ফলে সবসময় রাজনীতির এটা একটা নিয়ম, যারা রাজনীতি করেন, মানুষকে এমন দিকে ধাবিত করো যাতে সে তার সঠিক সমস্যার কথা, রুটি কাপড়া মোকানের কথা, বিজলি সড়ক পানির কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যর কথা, এগুলো ভুলে থাকেন। তা সত্ত্বেও ভারতবর্ষের যে গণতন্ত্র, তার যে শক্তি, সেটা কি? সেটা হচ্ছে এতদ সত্ত্বেও বিজেপি সরকারকে মানুষের মাথায় ছাদ দেওয়ার কথা বলতে হয়, 5 বছর ফ্রিতে রেশন দেওয়ার কথা বলতে হয়, কর্ণাটকের কংগ্রেস সরকারকে বলতে হয় ফ্রি বিভিন্ন কিছু দেওয়ার কথা, বাস ভাড়া মহিলাদের জন্যে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারকে মানুষের কাছে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে যেতে হয়, লক্ষ্মীর ভাণ্ডার দিতে হয়। এই রাজনৈতিক নেতাদের সামনে যদি জনগণ এইভাবে বাধ্য না করতো তাদের, তাহলে তারা কি এগুলো করতেনই না। অর্থাৎ সহজে বলা যায় 2004 সালের লোকসভা নির্বাচনে বামপন্থী ক্ষমতা পাওয়ার পর যেভাবে মানুষকে বাধ্য করেছিলেন, সরকারকে বাধ্য করেছিলেন 100 দিনের কাজ, গরিব বামপন্থীরা কিন্তু ধোয়া তুলসী পাতা বা রামকৃষ্ণ মিশন নন, তাদেরও প্রচুর দোষ আছে, কিন্তু এই নীতির জায়গায় একজন বামপন্থী সাংসদ যে ভাবনা নিয়ে, যে গভীরতা নিয়ে দেশের কথা ভাবেন, সেই জায়গায় তারা 100 দিনের কাজের প্রকল্প তৈরি করতে পেরেছিলেন। এবার খুব স্বাভাবিক, তারা কোথাকার কোন পরমাণু চুক্তি হবে তাই নিয়ে কংগ্রেসকে ছেড়ে দিলেন, তারা প্রধানমন্ত্রী হবেন না, মানুষ দেখেছে আরে এরা তো মন্ত্রী টন্ত্রী হচ্ছে না, মানুষ ভালো হলে কী হয়তো মন্ত্রী হতে চাইছে না, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের বিশ্বাস কমেছে। আবার আপনি যদি দেখেন 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে সামান্য একটু মানুষের এদের দিকে তারা আসছেন। এবার আপনি লোকসভা নির্বাচনে দেখুন, যদি 1-8জন বামপন্থী সাংসদ যদি যান, তারা নীতির কথা বুদ্ধির কথা বলবেন, আর তারা যদি নিজেরাই গোলমাল পাকিয়ে এমন করে ফেলেন যে তাদের মানুষ বিশ্বাস করছে না, তাহলে আরও মুশকিল। অর্থাৎ দক্ষিণপন্থা থেকে বামপন্থা, মধ্যপন্থা, এই সব জায়গার শিক্ষিত মানুষদের উপস্থিতি লোকসভায় দরকার। কেউ ফুটবল খেলেন, কেউ সিনেমা করেন, তিনি যেমন লোকসভায় গেলে লোকসভা অনেক ক্ষেত্রে হয়তো উপকার হয়, সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে যাচ্ছেন, কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে একেবারে রাজনীতি সচেতন, শিক্ষিত, পরিকল্পনা করার যে মানুষগুলো, সেই মানুষগুলো যদি দেশে না থাকেন, অর্থাৎ জওহরলাল নেহেরুর মতো মানুষ যার সঙ্গে প্রশান্ত মহলানবিশ, ইন্দিরা গান্ধীর মতো মানুষ যার সঙ্গে সতীশ ধাওয়ান, পরবর্তীকালে যদি ভাবেন আপনি অটল বিহারী বাজপেয়ী, তার সঙ্গে বেশ কিছু মানুষ ছিলেন যারা ভালো কাজ করেছেন। এই জায়গায় রাষ্ট্র মানে ধর্ম নয়, রাষ্ট্র মানে দুর্নীতি নয়, রাষ্ট্র মানে হচ্ছে রাষ্ট্রের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সাধারণ মানুষের উন্নয়ন। সেই জায়গায় সত্যিকারের কিন্তু ভারতবর্ষ যে খুব ভালো জায়গায় আছে এরকম নয়, এই জায়গাটা আমাদের ভাবতে হবে, হলে হবে, নাহলে না হবে।
সুরবাবু, কোথাও গিয়ে আপনার কথা রাজনৈতিক দলগুলির ইস্তেহারের প্রসঙ্গ উঠে এলো, এই যে প্রতিশ্রুতি ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি এখন একটা বেশ সংখ্যায় যুব সমাজের কাজ বলতে কিন্তু এই যে তারা বিভিন্ন কোম্পানির মাধ্যমে আমরা যে ডেলিভারি করে গিগ শ্রমিক যদি আমরা বলি, বামেদের ইস্তেহারে কিন্তু গিগ শ্রমিকদের কথা আমরা দেখলাম না। এদের অন্তত দক্ষিণপন্থী বিজেপি তারা কিন্তু তাদের ইস্তেহারে সেই গিগ শ্রমিকদের কথা বলেছে, কংগ্রেসও বলেছে, কিন্তু বামেদের ইস্তেহারে তাদের দেখা উচিত, তাদের বলা উচিত কিনা নিশ্চয়ই। তাদের নেতৃত্ব, বামেদের একটা সমস্যা হচ্ছে বামেদের নেতৃত্ব তো অনেক গভীরভাবে ভেবেচিন্তে করেন, তো কাগজপত্র করতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে আর কি। আর তারা জেনারেলি অত্যন্ত জ্ঞানী, ফলে তারা অন্যকে খুব একটা জিজ্ঞেস করেন না। তৃণমূল, বিজেপি, কংগ্রেস হয়তো একটু জ্ঞান কম, তারা অন্য মানুষজনের সঙ্গে কথা বলেন, সেই জায়গায় হয়তো মিস হয়ে গেছে, নিশ্চয়ই ওনাদের বললে ওনারা ঢুকিয়ে নেবেন। অন্যদিকে ইস্তেহারে যা লেখা থাকে তার মধ্যে কোন জিনিসগুলো হয় আর কোন জিনিসগুলো হয় না আমরা দেখতেই পাই। সেখানে যেমন কাশ্মীর বা রাম মন্দির যতটা ভালোভাবে হয়েছে তত ভালোভাবে কি বিজেপি সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদার কাজগুলো করতে পেরেছে? ফলে এই তর্ক থাকবেই। হ্যাঁ, বামপন্থীদের ইস্তেহারে এই ধরনের মানুষদের কথা যদি পরোক্ষভাবেও না থাকে, তাদের সেটা ঠিক করে নেওয়া উচিত, এবং সেটা আমার মনে হয় তারা এটা মনে করেন, তারা বলবেন। এবং অন্য রাজনৈতিক দলে যে তাদের কথা বলছে, এইটাও একটা ভীষণ ভালো বিষয়। বিজেপি, তৃণমূল বা কংগ্রেস তারাও যদি এই শ্রমিকদের কথা, খুবই ভালো। বামপন্থীদের এই কথা বলা উচিত বা তাদের আরও জোর দিয়ে বলা উচিত। একটা বিষয় আপনি বললেন, এই যে সিপিএম বা বামেরা হচ্ছে নিজেরা খুব জ্ঞানী, তাই তারা অন্য কারোর সঙ্গে আলোচনা করে না। কি মনে হয় আপনার, যে অন্যদের সঙ্গে আলোচনা করলে কি বেশি ভালো হয়? তাহলে অন্যদের যে বিষয়গুলো, তাদের ধারণাগুলো উঠে আসে, তাহলে আরও ভালোভাবে বিষয়গুলো। প্রথমত যে নিজেদের মধ্যে আলোচনা, তারা যেভাবে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেননি, সোমনাথ চ্যাটার্জিকে সরিয়ে দিয়েছেন, সেইটা তো রাজনৈতিক সমস্যা, সেখান থেকে তাদের বেরোতে হবে। দ্বিতীয় হচ্ছে তারা প্রচুর বাচ্চা ছেলে মেয়েকে এনেছেন, তাদেরকে অনেক বেশি লিবারাল হতে হবে, অর্থাৎ গম্ভীর মুখ করে বাড়ির পাশের নর্দমা খারাপ হলে কিভাবে সুয়েজ খাল খনন হয়েছিল এই আলোচনা চলবে না। তবে তারা মাঠে নেমেছেন এবারে নির্বাচনে, এবং আমার মনে হয় যে অন্য রাজনৈতিক দলও ভালো করুন। বহুদলীয় গণতন্ত্র, সবাই আসন পান, সবাই ভোট পান, এটাই দরকার। একদলীয় বা দুই দলীয় গণতন্ত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন হয়েছে, তৃণমূল আর বিজেপি, কেরলের ক্ষেত্রে সিপিএম আর কংগ্রেস, অর্থাৎ কেরলের ক্ষেত্রে যদি বিজেপি এগিয়ে আসে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বামপন্থীরা এগিয়ে আসে, যেমন একটা সময় পশ্চিমবঙ্গে ছিল শুধু সিপিএম আর কংগ্রেস। এই যে বহুদলীয় গণতন্ত্রে সবারই কণ্ঠস্বর শুনতে পাওয়াটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।